আজকে আপনাদের সাথে আমাদের 12 অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। যে দ্বিতীয় পার্টে আজকে থাকবে, আমরা ফার্স্ট পার্টে দেখছিলাম ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে আলোচনা করছি। তো আজকে ডিএনএ যদি রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করি, তো রাসায়নিক গঠনে কি থাকবে, রাসায়নিক গঠনটা কেমন হবে সেটা নিয়ে যদি বলতে চাই, রাসায়নিক গঠন বলতে বোঝাবে যে ডিএনএ কোন কোন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। তো এই ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা পাই যে ডিএনএ বলতেছিল যে ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তো পলিনিউক্লিওটাইড চেইন, আমরা নিউক্লিওটাইডের কথা যদি বলি, আমরা নিউক্লিওটাইডকে দেখতেছিলাম কেমন, যে সেখানে একটা পেন্টোজ সুগার থাকবে, অর্থাৎ একটি নাইট্রোজেন বেস থাকবে আর একটা ফসফেট মূলক থাকবে। এই পেন্টোজ সুগারের সাথে তাহলে এটা একটা নিউক্লিওসাইড, আর এই ফসফেট মূলক মিলে এটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে বলতেছিল যে ডিএনএ এর যে গঠনটি, এই ডিএনএ এর গঠনটিতে আমার কি থাকবে, পলিনিউক্লিওটাইড চেইন থাকবে। তাহলে আমরা যদি ডিএনএ এর গঠন দেখতে চাই একটু, তাহলে ডিএনএটি এমন পেঁচানো ধরনের ছিল। এই যে সূত্র দুটি, এই সূত্র দুটি ছিল পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তো দেখা যায় এই ডিএনএ এর এই সূত্রটি যদি পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হয়, তো এই চেইনটিকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ জল দ্বারা ভাঙি, জল দ্বারা ভাঙলে কি হবে, তাহলে আমরা জানতাম যেমন যে পলিনিউক্লিওটাইড বলতে বুঝতাম যে নিউক্লিওটাইডের অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত থাকে, তাহলে সেটার নাম হচ্ছে পলিনিউক্লিওটাইড। তো এই পলিনিউক্লিওটাইডটাকে যদি ভাঙি, তাহলে এই নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড। এবারে এই পলিনিউক্লিওটাইডকে যদি ভাঙি, তাহলে এক একটি টুকরা যে পাবো, এই এক একটি টুকরা আমার নিউক্লিওটাইডে পরিণত হবে। তো এই জন্য বলি যে ডিএনএ কে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, তাহলে নিউক্লিওটাইড অণু পাওয়া যাবে, অর্থাৎ এই অণুটি পাওয়া যাবে। তো এবার এই যে নিউক্লিওটাইড অণুটি, এই নিউক্লিওটাইড অণুকে যদি আবার আদ্র বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে এই নিউক্লিওটাইডটি যা যা দ্বারা গঠিত ছিল, এবার ভাঙলে এবার সেটা দিয়ে পরিণত হবে। কেমন, আমরা দেখছিলাম যে নিউক্লিওটাইড হয় একটি নিউক্লিওসাইড, অর্থাৎ আমি যদি এই ফসফেট মূলকটিকে না দিই, তাহলে একটা পেন্টোজ সুগার আর একটা নাইট্রোজেন বেস মিলে হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট মূলক যুক্ত করি, তাহলে হবে নিউক্লিওটাইড। তাহলে দেখা গেল যে নিউক্লিওটাইডটি নিউক্লিওসাইড ও ফসফেট মূলক নিয়ে গঠিত, এই জন্য এটা হচ্ছে আমার নিউক্লিওটাইড। তাহলে দেখা গেল যে এই নিউক্লিওটাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে নিউক্লিওটাইডটি নিউক্লিওসাইড ও ফসফেট মূলক দ্বারা গঠিত। তাহলে এবার সেটাতেই পরিণত হয়ে যাবে। তাহলে এই পাওয়া যাবে নিউক্লিওসাইড আর পাওয়া যাবে ফসফেট মূলক। তো নিউক্লিওসাইডটাকে যদি দেই, এখানে চিত্র দিতে পারেন সুন্দর করে, অর্থাৎ এটার সংকেতটা দিতে পারেন, সংকেতটা দিয়ে এমন করে অ্যাডেনিন দিয়ে দিবেন, তাহলে এই হচ্ছে আমাদের একটা নিউক্লিওসাইড। আর এই ফসফেট মূলকের কথা যদি বলেন, তাহলে PO4-3 এমন করে দিয়ে দিবেন। তো এবার যদি বলি, এবার পেলাম আমি নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড যেহেতু পেলাম, এবার দেখবো যে নিউক্লিওসাইডটি কি দ্বারা গঠিত। তাহলে নিউক্লিওসাইডটি আমরা জানতাম যে এই নিউক্লিওসাইড একটা পেন্টোজ সুগার, তাহলে এটা একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে যদি একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়, তাহলে তা হয় একটা নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডটি একটা পেন্টোজ সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস মিলে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডকে যদি ভাঙি, তাহলে কি কি পাবো, তাহলে একটা পেন্টোজ সুগার আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে এই নিউক্লিওসাইডকে আবার যদি আদ্র বিশ্লেষণ করানো হয়, তাহলে দেখা যাবে একটি পেন্টোজ সুগার পাবো আর পাবো নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস কি একটি থাকবে না, সেখানে কি কি নাইট্রোজেন বেস থাকতে পারে, ডিএনএ তে যে যে নাইট্রোজেন বেসগুলি থাকে, তাহলে সেই ধরনের নাইট্রোজেন বেসগুলি দিব। তাহলে এখানে আমি যেহেতু এডেনিন ব্যবহার করছি, তাহলে ওই হিসাবে এখানে এডেনিন পাওয়া যাবে। তো এখানে যদি আমি থাইমিনটা নিতাম, তাহলে থাইমিন পাওয়া যেত, যদি সাইটোসিন নিতাম, তাহলে সাইটোসিন পাওয়া যেত, যদি গুয়ানিন নিতাম, তাহলে গুয়ানিন পাওয়া যেত। ওই জন্য যে নাইট্রোজেন বেসগুলির মধ্যে এডেনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন পাওয়া যাবে। তাহলে এই ডিএনএ রাসায়নিক গঠন তাহলে কি পেলাম, তাহলে ডিএনএ রাসায়নিক গঠনে পেলাম, প্রথমে পেলাম নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত হবে। এই নিউক্লিওটাইডের সাথে কি আছে, পরে পেলাম নিউক্লিওসাইড। তাহলে ডিএনএ তে নিউক্লিওসাইডও থাকবে। আমি ডিএনএ তে কি থাকবে, ফসফেট, তাহলে এখানে ফসফেটও থাকবে।
এখানে কি আছে আছে নিউক্লিওসাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে ও পেন্টোজ সুগার, তাহলে এখানে একটা পেন্টোজ সুগারও পাবো। তাহলে ডিএনএ পেন্টোজ সুগার শর্করা বা কার্বোহাইড্রেট দ্বারা গঠিত হবে। এখানে থাকবে নাইট্রোজেন বেস। কতটি নাইট্রোজেন বেস থাকবে? এখানে 4টি নাইট্রোজেন বেস থাকবে। তাহলে এই 4টি নাইট্রোজেন বেস থাকে গেল। তাহলে এই হচ্ছে আমার ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা। তবে আপনারা করবেন কি, যে ডিএনএ যখন রাসায়নিক গঠন লিখবেন, ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে লিখতে গেলে আপনারা এমন করে আমার মতো একটা ফ্লো চার্ট দেখাই দিবেন। তো এই ফ্লো চার্টটি দেখাই দিলে এটাই হচ্ছে আমার ডিএনএ রাসায়নিক গঠন। তবে মনে রাখেন, তো এই ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে আপনাদের লেভেলের বইয়ে কোনো কিছু বলা নেই। তবে ইন্টারমিডিয়েটে উঠলে আপনারা পাবেন যে ডিএনএর ভৌত গঠন যেমন থাকে ঠিক তেমন রাসায়নিক গঠনও থাকে। তো আপনাদেরকে যদি শুধু গঠন লিখতে বলে তাহলে সেখানে কিন্তু বোঝাবে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দুটি। তো স্পেসিফিকলি যদি বলা থাকে যে আমাকে শুধু ভৌত গঠন যাচ্ছে তাহলে ভৌত গঠনটুকু দেবো, যদি রাসায়নিক গঠন চাই তাহলে রাসায়নিক গঠন দেব। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই ধরনেরই গঠন দিবেন, আর যদি সময় না থাকে তাহলে ভৌত গঠনটুকু দিলেই চলবে। তবে দুটি দেওয়া ভালো। এখন সেটা আপনার সময়ের উপর নির্ভর করতেছে যে পরীক্ষার খাতায় আপনার কাছে যদি সময় থাকে বা সময়টা যদি কভার করতে পারে তাহলে দুই ধরনের গঠন সম্পর্কেই আলোচনা করবেন। তো এই হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কিত আলোচনা। তো এখন এই যে ডিএনএ যদি না হতো তাহলে কি হতো, অর্থাৎ ডিএনএ এর কাজ কি হবে? তাহলে ডিএনএ এর কাজ কি হবে? ডিএনএ সংজ্ঞা বলতেছিল যেটা কি হবে, বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে। তাহলে এটার একটা কাজ হচ্ছে বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করবে। সে আর কি কাজ করবে? বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি ধারণ করে সন্তান সন্ততিতে বয়ে নিয়ে আসবে। তাহলে এই একটা কারণ, বলছি এই হচ্ছে একটা কাজ। তাহলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য যে প্রদর্শন করি আমরা, অর্থাৎ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের চরিত্র প্রদর্শিত হয়, এই চরিত্র প্রদর্শনে সাধারণত এই ডিএনএটি অংশগ্রহণ করে। তাহলে ডিএনএর কাজ হলো বংশগত আমরা বাবা মায়ের বৈশিষ্ট্যকে ধারণ করা, বাবার বৈশিষ্ট্যকে ধারণ করার পর সন্তান সন্ততিতে বয়ে নিয়ে যাওয়া, তারপরে আমাদের যে চরিত্র এই চরিত্র প্রদর্শন করতেও সে সাহায্য করে। এই হচ্ছে ডিএনএর কাজ। তো এই ডিএনএর পরে যদি আমরা আরএনএ নিয়ে আলোচনা করি যে আরএনএ কি, তাহলে আমি ফার্স্ট পার্টেই বলছি যে আরএনএ এর পুনর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আরএনএ কাকে বলা হবে? আরএনএ কাকে বলা হবে? তাহলে বলতেছে যে নিউক্লিক অ্যাসিড, কারণ এটা নিউক্লিক অ্যাসিড, তাহলে বলবো যে নিউক্লিক অ্যাসিড এক সূত্রাকার, অনুলিপনে সক্ষম, স্বপ্রজননক্ষম এবং কি করে এখানে প্রধান নাইট্রোজেন বেস হিসেবে ইউরাসিল অবস্থান করে, তাকেই বলা হয় আরএনএ। তাহলে আমি বললাম যে আরএনএটি হবে এক সূত্রাকার, এটিও স্বপ্রজননক্ষম এবং অনুলিপনে সক্ষম হবে, সব নিজে নিজে জন্ম নিতেও পারবে। এখানে নাইট্রোজেন বেস থাকবে। তবে এখানে নাইট্রোজেন বেসের যে 4টি নাইট্রোজেন বেস থাকবে আমি বলছি যে ডিএনএ বা আরএনএতে, অর্থাৎ মোট নাইট্রোজেন বেস হচ্ছে 5টি। এই 5টির মধ্যে ডিএনএ বা আরএনএ থাকবে যে কোনো 4টি। তাহলে আমি বলছি যে থাইমিন যদি থাকে তাহলে ইউরাসিল থাকবে না, আর ইউরাসিল থাকলে থাইমিন থাকবে না। তাহলে আমি বলছিলাম যে আরএনএ সংখ্যা বলছিলাম যে এখানে প্রধান নাইট্রোজেন বেস ইউরাসিল, তাহলে এখানে থাইমিন থাকার কোনো কথাই নাই। তাহলে বলতেছে যে এই যে আরএনএটি যে নাইট্রোজেন বেসগুলি দ্বারা গঠিত, এই নাইট্রোজেন বেসগুলির মধ্যে প্রধান হচ্ছে ইউরাসিল, এটি হচ্ছে আমার আরএনএ। তো এই আরএনএর যদি আমরা গঠন করতে চাই তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে দাদা, ডিএনএর যেমন আপনি রাসায়নিক গঠন ও ভৌত গঠন বললেন, এই আরএনএরও কি ভৌত গঠন ও রাসায়নিক গঠন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যে এই আরএনএরও আমার রাসায়নিক গঠন আছে, এই আরএনএর আবার ভৌত গঠনও আছে। তো এই আরএনএর যদি ভৌত গঠন সম্পর্কে আলোচনা করতে চাই, তো আরএনএর ভৌত গঠন বলে আমরা আপনাদেরকে বলছি যে ভৌত মানে কথাটির অর্থ যে বাইরে থেকে বলা যায় সেটি দেখতে কেমন, সেটা হচ্ছে ভৌত গঠন। তো দেখা যায় যে এই আরএনএ হয় এক সূত্রাকার। আরএনএ এক সূত্রাকার কেমন দেখেন, এই যে একটা সূত্রই, এটা কিন্তু সম্পূর্ণটাই একটা সূত্র, এখানে কিন্তু দুটি সূত্র নেই। তাহলে হচ্ছে আরএনএ হবে এক সূত্রাকার, এটিও পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হবে।
তো এটি এক সূত্রাকার হলেও এটি বিভিন্ন স্থানে অসংখ্য কুণ্ডলী আকৃতি হয়ে অবস্থান করবে। যেমন দেখেন আমি বলছি যে এটি হবে এক সূত্রাকার, এই সূত্রটি পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হবে। এটি এক সূত্র হলেও বলছে স্থানে স্থানে সে কি হবে অসংখ্য কুণ্ডলী আকৃতি হয়ে অবস্থান, তাহলে এই একটা কুণ্ডলী এই এমন ধরনের কুণ্ডলী আকৃতি হয়ে অবস্থান করবে। তবে এই কুণ্ডলী আকৃতিটি অনেকটি ইউ অক্ষরের, ইংরেজি যে ইউ অক্ষর আছে এই ইউ অক্ষরের মতো হবে, এই যে ইউ অক্ষরের মতো দেখায়। এই কুণ্ডলীটিকে বলা হয় ফাঁস। তাহলে এই কুণ্ডলীকে বলা হয় ফাঁস। তাহলে এই ফাঁসগুলি ঠিক তেমন এখানে তাহলে 4টি নাইট্রোজেন বেস থাকতেছে, এডেনিন, ইউরাসিল, সাইটোসিন আর গুয়ানিন। তাহলে আবার ওর মতোই ডিএনএর মতোই ঠিক তেমন যে এডেনিন আর ইউরাসিল 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, আর সাইটোসিন আর গুয়ানিন 3টি করে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই হচ্ছে আমার আরএনএর ভৌত গঠন। তো আরএনএর ভৌত গঠনের পর আমরা যদি এবার তার রাসায়নিক গঠন দেখতে চাই, এবার আরএনএর যদি রাসায়নিক গঠন বলি, তাহলে আরএনএর যদি রাসায়নিক গঠন হয়, ডিএনএর রাসায়নিক গঠন আর আরএনএর রাসায়নিক গঠন একই ধরনের হয়। তাহলে একই ধরনের যদি হয় তাহলে কেমন করে পাবো? তাহলে আরএনএর এটিও যেমন পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত, ঠিক তেমন ডিএনএও ছিল পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। তাহলে পলিনিউক্লিওটাইড চেইনটিতে যা যা ছিল এখানেও ঠিক আরএনএতে তাই থাকবে। কেমন করে দেখেন যে আরএনএর যে সূত্রটি এটা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত, তাহলে এটাকেও যদি আদ্র বিশ্লেষণ করি পলিনিউক্লিওটাইড, তাহলে অসংখ্য নিউক্লিওটাইডকে যদি ভাঙা হয় তাহলে এক একটা নিউক্লিওটাইডে পরিণত হবে। তাহলে এই আরএনএর চেইনটাকে আমি আদ্র বিশ্লেষণ করলাম, এই নিউক্লিওটাইড অণু পেলাম। এবার নিউক্লিওটাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো? নিউক্লিওসাইড আর ফসফেট। কার নামে জানি? যে নিউক্লিওটাইড ফসফেট আর নিউক্লিওসাইড দ্বারা গঠিত। এটাকে আদ্র বিশ্লেষণ করে আবার পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস পাবো। এখানে শুধু নাইট্রোজেন বেসের কারণে আমি জানি যে আরএনএতে আমার কি থাকে না, আরএনএতে আমার থাইমিন থাকে, তাহলে এখানে থাকে ইউরাসিল, শুধু এখানে নাইট্রোজেন বেস হিসেবে আমি ইউরাসিল দেবো। এই হচ্ছে আরএনএ সম্পর্কিত আলোচনা, আরএনএর রাসায়নিক গঠন। তো আমরা আরএনএ পেলাম, ডিএনএ পেলাম। এবার মনে প্রশ্ন জাগে যে আরএনএ কোথায় থাকবে আর ডিএনএ বা কোথায় থাকবে? মনে রাখেন যে প্রত্যেকটি কোষের অর্থাৎ জীবের প্রত্যেকটি কোষে আরএনএ ও ডিএনএ দুটিই থাকবে। তবে বংশগতি ধারক ও বাহক হিসেবে প্রধানত অংশগ্রহণ করবে ডিএনএ, আরএনএ হবে তার সাহায্যকারী। তাহলে আরএনএ বংশগতি ধারক ও বাহককে কি করবে? সহায়তা প্রদর্শন করবে। তবে দেখা যায় প্রাণীদেহে সাধারণত ডিএনএ অবস্থান করে আর উদ্ভিদে সাধারণত আরএনএ অবস্থান করে। তো এটা নিয়ে আলোচনা, আরএনএ আলোচনা শেষ। এবার যদি আমরা জিন নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা বংশগতি সম্পর্কে আলোচনা করতেছি তো এখানে জিন নিয়ে আলোচনা করতেই হবে। এবার জিন নিয়ে যদি আলোচনা করতে চাও তার আগে দেখে নেই যে আরএনএ কিন্তু আবার 5 প্রকার হয়। আরএনএ 5 প্রকারের। কেমন? যে এই আরএনএ একটাকে লিখছি আমি টি আরএনএ, একটা লিখছি আর আরএনএ, এম আরএনএ, আবার এম আরএনএ, এবার জি আরএনএ। এখানে টি হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, বড়হাতের এম আরএনএ যে বলছে মাইনর আরএনএ, আর এজি হচ্ছে জেনেটিক আরএনএ। একটু তো মনে রাখতে হবে যে কোন প্রাণীর কোষে বা কোনো উদ্ভিদের কোষে যদি ডিএনএ না থাকে তাহলে সেখানে এই আরএনএ কিন্তু বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে। আর সে সময় যে আরএনএটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে সেটিকে বলা হয় জি আরএনএ। এবার এই ট্রান্সফার আরএনএর কথা যদি বলি, ট্রান্সফার আরএনএ কথাটি বললে বোঝা যায় যে আমার ডিএনএ কিছু কোড পাঠায়, অর্থাৎ আমরা যখন আমাদের চরিত্রগুলিকে প্রদর্শন করি, এই চরিত্রগুলি প্রদর্শন করানোর সময় ডিএনএ কিছু কোড পাঠায়, সেই কোডটিকে বহন করে যে নিয়ে যায় সেটা হচ্ছে আমার ট্রান্সফার আরএনএ। আর আরএনএ হচ্ছে রাইবোজোম, সবাই চিনি আমরা, বা রাইবোজোম সম্পর্কে সবার জানা আছে। তাহলে মনে রাখেন যে রাইবোজোমের গঠনে যে আরএনএটি অবস্থান করে সেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। মেসেঞ্জার আরএনএ কথাটি অর্থ হচ্ছে এমন যে যখন
আমরা নিজের আমাদের শরীরে কিন্তু বিভিন্ন যে চরিত্র প্রদর্শন করতেছি, এই চরিত্র প্রদর্শনের জন্য বিভিন্ন প্রোটিন দায়ী। এই প্রোটিনের যে শ্বাস বা এই প্রোটিনটি তৈরি করে যে আরএনএটি তাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। আর এই মাইনর আরএনএ বলতে কি বুঝবেন, দেখা যায় কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ গুলিকেই বলা হচ্ছে আমার মাইনর আরএনএ। তাহলে এই হচ্ছে আমার আরএনএ সম্পর্কিত আলোচনা। এবার যদি আমরা জিন সম্পর্কে আলোচনা করি যে জিন কি, তাহলে জিন সম্পর্কে আলোচনা করলে দেখব জিনের যদি সংজ্ঞা পেতে চাই তাহলে জিনের সংজ্ঞা বলে এমন যে রাসায়নিক পদার্থটি বা বংশগতির ধারক ও বাহককে বলা হয় জিন। তাহলে বংশগতির ধারক ও বাহক অর্থাৎ বাবা মায়ের বৈশিষ্ট্যগুলি যে ধারণ করে এবং সন্তান সন্ততিতে বয়ে নিয়ে যায় তাকেই বলা হচ্ছে জিন। আপনাদের মনে প্রশ্ন জাগছে যে দাদা আপনি তো ডিএনএর গঠনের সম্পর্কে মনে বলতেছিলেন যে ডিএনএর সংজ্ঞায় এ বংশগতির ধারক ও বাহক হিসেবে ছিল, জিনও তো ঠিক তেমন বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করতেছে। তাহলে কি জিন আর ডিএনএ কি এক জিনিস? হ্যাঁ, অবশ্যই এক জিনিস। যেটাই জিন সেটাই হচ্ছে ডিএনএ। পূর্বে ডিএনএ ও জিন আলাদা বলে মনে করা হতো, কিন্তু বর্তমানে জিন যেটি জিন সেটি হচ্ছে আমার ডিএনএ। তো এই জিন সম্পর্কে যদি এবার আলোচনায় আসি তাহলে দেখা যাবে তাহলে জিন কোথায় অবস্থান করবে? জিন অবস্থান করে ক্রোমোজোমে। জিন অবস্থান করে ক্রোমোজোমে। তাহলে বলছে ক্রোমোজোমের যে অংশটিতে তার আগে একটা বলি যে ডিএনএর কাজ সম্পর্কে বলতেছিলাম, যে ডিএনএর কাজ বলতে বোঝাবে ক্রোমোজোমের গঠনের যে একক, এই ক্রোমোজোমের গঠনের একক হিসেবেও কিন্তু ডিএনএ কাজ করে। তো আমরা জিন নিয়ে আলোচনা করতেছিলাম যে ক্রোমোজোমের যে স্থানটিতে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। তাহলে হচ্ছে মনে করেন এটি একটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই অঞ্চলটিতে আবার কি করছে, জিন অবস্থান করছে। তাহলে এই অঞ্চলের নাম হচ্ছে লোকাস, এটি হচ্ছে লোকাস। এবার এই জিন সম্পর্কে যদি আলোচনা করতে চাই যে জিন কেমন করে আসলো, তো দেখা যায় এই বংশগতি নিয়ে গ্রেগর জন মেন্ডেল সর্বপ্রথম 1860 খ্রিস্টাব্দে কি করেন, মটরশুঁটি গাছের মধ্যে যখন ক্রস করে দেখলেন যে বাবা মা যে মটরশুঁটি গাছটা বা একটা বাবা মটরশুঁটি গাছ একটা মা মটরশুঁটি গাছের মধ্যে যখন তিনি ক্রস করান, এই ক্রস করানোর ফলে নতুন যে বীজ থেকে নতুন যে উদ্ভিদগুলি পেলেন বা সন্তান সন্ততি পেলেন, এই সন্তান সন্ততিতে দেখা গেল যে বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি সেখানে বয়ে আসলো। কেমন করে আসলো সেই জিনিসটি নিয়ে বিজ্ঞানী গ্রেগর জন মেন্ডেল গবেষণা করতে গিয়ে দেখলেন যে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলি এই নতুন উদ্ভিদগুলোতে কেমন করে আসলো। এটা থেকে তিনি বললেন যে কিছু একটা কণার মাধ্যমে মনে হয় এই বাবা মায়ের বৈশিষ্ট্যগুলি নতুন সন্তান সন্ততিতে বয়ে আসলো। এই যে কণাটি, এই কণাটির নাম দিলেন তিনি ফ্যাক্টর। তাহলে বোঝা গেল যে গ্রেগর জন মেন্ডেল বললেন বাবা মায়ের বৈশিষ্ট্য অর্থাৎ বংশগতির যে ধারক ও বাহক, বংশগতির ধারক ও বাহককে তিনি কি বলেন, ফ্যাক্টর বা কি বলেন, কণা। তো 1860 খ্রিস্টাব্দে তিনি বলেন যে বংশগতির ধারক ও বাহককে ফ্যাক্টর বা কণা বলেন। তবে 1903 খ্রিস্টাব্দে জোহানসেন নামে একজন বিজ্ঞানী ছিলেন। এই জোহানসেন বিজ্ঞানী বললেন যে বিজ্ঞানী গ্রেগর জন মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বললেন, তিনি বললেন আসলে সেটা ফ্যাক্টর নয়, সেটি হচ্ছে জিন। তো এখন মেন্ডেল বলেন ফ্যাক্টর, জোহানসেন বলতেছে সেটি হচ্ছে জিন। তাহলে অরিজিনালি জিন কি হবে বা জিনের কাজ কি হবে? তো এই জিনের কাজ নিয়ে 1940 খ্রিস্টাব্দে বিটল ও টেটাম নামে একজন বিজ্ঞানী ছিলেন। তাহলে এই বিটল ও টেটাম বললেন যে জিন সম্পর্কে যখন তারা গবেষণা চালাতে থাকলেন, জিন সম্পর্কে গবেষণা চালাতে গিয়ে তিনারা দেখলেন যে আমাদের শরীরে যে এনজাইম বা প্রোটিন থাকে, এই বিভিন্ন এনজাইম বা বিভিন্ন প্রোটিনের যে তৈরি হবে, এই তৈরি হওয়ার জন্য নির্দিষ্ট জিন থাকে। অর্থাৎ আমাদের শরীরে যতগুলি প্রোটিন বা এনজাইম থাকে, এই এনজাইম বা প্রোটিনগুলি তৈরি করতে যে জিনগুলি কাজ করে সেটার জন্য একটি এনজাইমের জন্য এক একটি জিন অবস্থান করে। তাই বিডল ও টেটাম কি
কি করলেন যে এক জিন এক এনজাইম বলতে একটা মতবাদ চালু করলেন। পরে দেখা গেল যে আমরা জানি যেটাই এনজাইম সেটাই নাকি বলে প্রোটিন। তাহলে এক জিন, তাহলে এবার বোঝা গেল সেটাকে এবার পুনর্বিন্যস্তকরণ করে বলা গেল যে এক জিন এক পলিনিউক্লিওটাইড চেইন, পলিপেপটাইড চেইন, পলিনিউক্লিওটাইড না পলিপেপটাইড চেইন। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি এনজাইম বা প্রত্যেকটি প্রোটিনের জন্য আমাদের শরীরের একটি করে জিন দায়ী। তো তাহলে দেখা গেল যে মেন্ডেল বললেন যেটাকে ফ্যাক্টর, জোহানসন যেটাকে বলেন জিন। এবারে জিন সম্পর্কিত অর্থাৎ জিনের কাজকে, জিন কেমন ধরনের কাজ করবে সেই কাজটি নিয়ে বিডল ও টেটাম নামক বিজ্ঞানী কি করলেন, তারা বলেন যে আমাদের শরীরে যতগুলি প্রোটিন আছে এই প্রোটিনগুলিকে যে তৈরি করবে প্রত্যেকটি প্রোটিনের জন্য একটি আলাদা আলাদা করে জিন অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট জিন দায়ী হবে। তো এবার একটু যদি আলোচনায় আসি, দেখা যায় আমি এখানে লিখে রাখছি যে প্রোটিনকে বলে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তাহলে প্রোটিনকে বলতেছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ অর্থাৎ জীবনের ভাষা, আর ডিএনএ কে বলা হচ্ছে কোড ফর দিস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের জীবনের ভাষা বলতে হচ্ছে আমাদের যে চরিত্রগুলি প্রদর্শন করি এই চরিত্রগুলি প্রদর্শনের ক্ষেত্রে যার মাধ্যমে প্রদর্শিত হয় তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। অর্থাৎ বোঝা গেল আমরা যে আমাদের নিজের চরিত্রগুলি প্রদর্শন করি এই চরিত্রগুলি প্রদর্শনের পেছনে কে কাজ করে, প্রোটিন। অর্থাৎ প্রোটিনেই আমাদের জীবনের চরিত্রগুলি প্রদর্শন করায় বা প্রদর্শিত করায়। ঠিক তেমন এবার এই যে প্রোটিনগুলি আমাদের চরিত্রকে প্রদর্শন করতেছে এই চরিত্র প্রদর্শনের ক্ষেত্রে এবার বলছে কোড ফর দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই যে প্রোটিনটি তৈরি হবে এই প্রোটিনটি তৈরি করতে গেলে একটা কোড অর্থাৎ একটা সংকেতের প্রয়োজন আছে। এই সংকেতটি সাধারণত কোথা থেকে আসে, ডিএনএ থেকে আসে বলে তাকে বলে কোড ফর দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রোটিন আমাদের জীবনের চরিত্রটাকে প্রদর্শন করতেছে, আর এই প্রোটিনটাকে তৈরি করতেছে কে, এই প্রোটিন তৈরি করতে যেমন ধরনের প্রোটিন তৈরি হবে এই প্রোটিনটা তৈরি করতে গেলে একটা যে সংকেত পাঠায় সেই সংকেতটি সাধারণত ডিএনএ থেকে আসে। ডিএনএ একটা এক ধরনের সংকেত পাঠায়, আর এই সংকেতটির জন্য এবার কি করে আমার ওই সংকেতটি থেকে প্রোটিন তৈরি। এবার এই ডিএনএ কেমন করে সংকেত পাঠাবে আর কেমন ধরনের প্রোটিন তৈরি হবে, আমাদের চরিত্রগুলি আমরা কেমন করে প্রদর্শন করি সেটা নিয়ে আলোচনা করি। দেখেন যে এই হচ্ছে ডিএনএ, এই ডিএনএ করলো কি সংকেত পাঠালো। অর্থাৎ ডিএনএ আগে থেকেই জানে, অর্থাৎ প্রত্যেকটি প্রোটিনের জন্য প্রত্যেক নির্দিষ্ট নির্দিষ্ট জিন আছে আমি বলছি, আর এই প্রোটিনগুলি চরিত্র প্রদর্শন করে। তাহলে কেমন ধরনের প্রোটিন তৈরি হলে কোন চরিত্রটি প্রদর্শন করব সেই জিনটি বা সেই ডিএনএটি কিন্তু আগে থেকেই জানে যে আমাকে এবার এই চরিত্র প্রদর্শন করবে, অর্থাৎ আমি কেমন ধরনের চরিত্র প্রদর্শন করব। তাহলে এই চরিত্রটি প্রদর্শনের জন্য যে প্রোটিনটির প্রয়োজন সেই প্রোটিনটি তৈরি করতে কেমন ধরনের জিন বা কেমন ধরনের কিন্তু ডিএনএ আছে। তাহলে এই ডিএনএ প্রথমে আগে কোড পাঠাবে অর্থাৎ একটা সংকেত পাঠাবে, সংকেত পাঠাইলে আমার শরীরের যে কোষগুলি এই কোষগুলিতে কেমন ধরনের প্রোটিন কিন্তু নিঃসৃত হবে, সেই প্রোটিন নিঃসৃত হলে আমি সেই ধরনের চরিত্র প্রদর্শন করব। তো দেখা যায় এই ডিএনএ প্রথমে একটি কোড পাঠাইলো। আমি ট্রান্সফার আরএনএর কথা বলছিলাম কিছুক্ষণ আগে, ট্রান্সফার আরএনএ বলছিলাম যে এই ডিএনএ এর কোড, যে কোডটি বা সংকেতটি পাঠাবে সেই সংকেতটিকে যে আরএনএটি গ্রহণ করে তাকে বলা ট্রান্সফার আরএনএ। তাহলে বোঝা গেল এই ডিএনএ কে প্রথমে ডিএনএ এর যে কোডটি সেই কোডটি প্রথমে ট্রান্সফার আরএনএ গ্রহণ করবে। তাহলে এর সংকেতটি ট্রান্সফার আরএনএ নিল, নেওয়ার পরে সে কি করবে সেইবার তার আগে একটু বলি আমাদের শরীরে প্রায় 20টি বা 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে। আমাদের শরীরে প্রায় 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এই অ্যামাইনো অ্যাসিড থেকেই কিন্তু প্রোটিন তৈরি, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণেই প্রোটিন তৈরি হয়। এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড যখন যেমন ধরনের সাজবে ঠিক তেমন ধরনের প্রোটিন নিঃসৃত হবে, তৈরি হবে। তো দেখা যায় এই ডিএনএ প্রথমে একটা কোড পাঠাইলেও তাহলে অ্যামাইনো অ্যাসিডটাকে সাজাইতে হবে আর প্রোটিন তৈরি হবে। তো এই ডিএনএ কোড পাঠাবে, ট্রান্সফার আরএনএ নিবে, সেই ট্রান্সফার আরএনএ এবার মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে ওই বলছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সাজাবে। তাহলে এবার এই মেসেঞ্জার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে সাজাচ্ছে। তাহলে
এই অ্যামাইনো অ্যাসিড সাজলো, অ্যামাইনো অ্যাসিড সাজার পর আমি বলছি যে অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়, আমার প্রোটিন তৈরি হয়। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড সাজার পরে এখানে উৎপন্ন হলো আমার প্রোটিন। তাহলে এই প্রোটিন তৈরি হলো, তাহলে প্রোটিন যদি তৈরি হয়, এবার আমি কি করতেছি, আমি জানি যে প্রোটিন তৈরি হয়ে গেলে আমাদের চরিত্রগুলি, আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি প্রদর্শন করব। তাহলে এবার আমি আমার চরিত্র প্রদর্শন করব। তাহলে এই হচ্ছে জিন এমন করে আমাদের বংশধর ধারক ও বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের যে চরিত্র এই চরিত্রটাকে এমন করে সে প্রদর্শন করতে পারে। তাহলে বললাম যে প্রথমে অ্যামাইনো অ্যাসিড থেকেই আমার প্রোটিন তৈরি হবে। এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড যেমন ধরনের সাজবে তেমন ধরনের প্রোটিন তৈরি হয়। এবার আমি জানি যে প্রত্যেকটি প্রোটিনের জন্য প্রত্যেকটি ডিএনএ বা জিন দায়ী। তাহলে এই ডিএনএটি কেমন ধরনের অ্যামাইনো অ্যাসিডটাকে কোন ধরনের সাজাবে, সেই সাজানোর ক্ষেত্রে সে করে একটা কোড পাঠায়। তাহলে এই কোডটি প্রথমে ট্রান্সফার আরএনএ গ্রহণ করে, এই ট্রান্সফার আরএনএ তারপর মেসেঞ্জার আরএনএকে দেয়, এই মেসেঞ্জার আরএনএ এবার করে কি অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডকে সাজায়। সাজানোর পরে এবার এখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। তাহলে এই ডিএনএটি যেমন ধরনের চরিত্র প্রদর্শনের জন্য এটাকে সাজাইলো তেমন ধরনের প্রোটিন তৈরি হলো। এবার আমি আমার করছি চরিত্রটাকে প্রদর্শন করতেছি। তাহলে বোঝা গেল ডিএনএ আর জিন পৃথক কোনো জিনিস নয়, যেটি ডিএনএ সেটি হচ্ছে জিন। তাহলে এই হচ্ছে জিন সম্পর্কিত আলোচনা। নমস্কার, বলছি এই লেকচারে এই পর্যন্তই। এরপরে আমাদের সাথে পার্ট 3 নিয়ে আলোচনা করব।